আসসালামু আলাইকুম। দর্শক আপনারা আমার আজকের যে শিরোনাম সেটা দেখে বুঝতে পারছেন যে আমরা ৫ তারিখের পর থেকে দেশ আমাদের যে অর্ধ স্বাধীন অবস্থায় আছে সেটার বিনাশ করার জন্য সেটা আ অকৃতকার্য করার জন্য ক্যান্টনমেন্ট বিশেষ করে ওয়াকার এবং তার অধীনস্থ কিছু আ গুটি কয়েক সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি আছেন যিনি আ বিশেষ অভিযান চালিয়েছিলেন ৩ তারিখ, ৪ তারিখ ঢাকাতে ছাত্র রক্ত যার শরীরে লেগে আছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআই তে বসানো হয়েছে। যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনূসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে তারা নির্বাণ যখন কিনা আ জনাব তারেক রহমান এবং জনাব আ ডক্টর ইউনূস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি সম্ভাব্য তারিখও আপনারা এরই মধ্যে জেনেছেন। তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের টালবাহানা। বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে গুম, খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় করদ রাজ্যে পরিণত করা হয়েছিল সেটার সূচনা যে পিলখানা থেকে সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি। বাংলাদেশের আ বিচারের ইতিহাসে এক হাস্যকর আ অসম্ভব একটা জিনিস বর্তমানে ঘটছে। অনেক মানুষই প্রশ্ন করে থাকেন এ যে ও দেশে যেন কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। দেখেন দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যেই। শুধু গুটি কয়েক মানুষ টাকা-পয়সা কামাবে, শান্তিতে থাকবে, যা মনে চায় ক্ষমতা প্র আ আ তাদের প্র্যাকটিস করবে। এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই। বিডিআর যে যে সদস্যরা ১৬ টি বছর কোন কারণ ছাড়া জেল খাটলো। তাদের গত ১ বছর পার হতে গেল এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। হঠাৎ করেই তাদেরকে ঢাকা থেকে এবং কাশিমপুর থেকে বিভিন্ন জায়গায় শিফট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেখান থেকে এরই মধ্যে ৬৫ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকের কাছে মনে হতে পারে হয়তো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এরকম কোনো কিছু ঘটে নাই। বিএনপি জামাতের লোকজন দিয়ে ডাবল ৩ ডবল মানুষও এই কারাগারে ছিল। এখন নতুন কারাগার সেখানে ধারণ ক্ষমতার কোনো সমস্যা হয় নাই। তাদেরকে শুধুমাত্র যাতে আইনি যেই সুবিধাগুলো আছে সেগুলো না পায়, পরিবারের সাথে দেখা করতে যেন সমস্যা না হয়, এই জিনিসগুলো করার জন্যই। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে বিডিআর এর পরিবারের একজন সদস্য যিনি জেলখানায় আছেন, তার মা ভিক্ষা করে খায়। ঢাকা শহরে ভিক্ষা করে তারপরেও ছেলের এই বিভিন্ন সময় দেখা করা, তার সাথে আইনি যে খরচ এগুলো চালানো, এগুলো তারা করে জীবন যাপন করছে। হঠাৎ করেই তাদেরকে পাঠানো হচ্ছে, যার বাড়ি হচ্ছে খুলনাতে তাকে পাঠানো হচ্ছে সিলেটে, যার বাড়ি চিটাগাং এ তাকে পাঠানো হচ্ছে রংপুরে। এটা জাস্ট একটা বাংলাদেশের এই যে দেশপ্রেমিক মানুষগুলো তাদের সাথে একটা মজা এবং দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াকার যেটা করছে সেটা কোনোভাবেই চলতে দেয়া যায় না। ভাই আপনাদের সেনাবাহিনীর লোকজন আকাম-কুকাম সব করল। বিডিআর এর ডাল ভাতের টাকা মেরে খাইলো তারা। নিজেরা গ্যাঞ্জাম। কর্নেল মুজিব, কর্নেল তারপরে কি বলে জেনারেল আপনার এই শাকিল এদের সাথে মইনু আহমেদের গ্যাঞ্জাম। মানে এই গ্যাঞ্জাম ২ পক্ষের গ্যাঞ্জামের মধ্যে না আপনারা বিডিআর এর লোকজনের উপরে এই টর্চার কেন করতেছেন? এটা মানে আমি মনে হয় সবচাইতে বেশি ৫ তারিখের পর থেকে এখনো পর্যন্ত বিডিআর এর এই বিষয়টা নিয়ে কথা বলছি। এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে। সব যত YouTube, Facebook তারপর সাংবাদিক যারা কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা যাদেরকে খুব সুপরিচিত হিসাবে দেখেন এরা সব একজনেরও YouTube, Facebook থেকে একটা টাকাও নেয় না। এদের Facebook, YouTube মনিটাইজড ও করে নাই। একমাত্র আমার Facebook আর YouTube থেকে আমি টাকা খাই। আর কেউ টাকা পয়সা নেয় না। এই টাকার জন্যই আমি খালি এগুলি করি। আর এই বিডিআর এর পরিবারের থেকে যদি সরতে পারতাম আমার মনে হয় মাথার অনেক চাপ সরে যেত। এদের পরিবারের এর এই সমস্যা, ওর ওই সমস্যা এগুলি শুনতে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। মানে এত মানে অমানবিক একজন মানুষ হইতে পারে ভাই DOHS এর ভেতরে বসে থেকে আপনি যে সুখে আছেন তার চাইতে অনেক বেশি সুখে এই সালমান এফ রহমান ছিল। অনেক টাকা পয়সা ছিল। আজকে অনেক খারাপ অবস্থায় আছে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। বাহিনী আমাদের গর্বের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চাই। কিন্তু যখন এই প্রতিষ্ঠানে আজিজের মতো লোক এসে সেনাপ্রধান হয়েছিল, মইনু আহমেদের মতো লোক হয়েছিল, তখন থেকেই কিন্তু সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের সমালোচনা এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। আর ওয়াকার এত হলো গিয়ে আ এ এ এই পর্যন্ত আমরা আজিজ বলি কিংবা শফি বলি, যাই বলি সবচাইতে বদমাইশ হচ্ছে গিয়ে এই ওয়াকার। ও কোরআন হাদিস বিক্রি করে তারপরে খায়।
মানুষের সাথে যায় কথা বলে, এমন একটা ভাব ধরে সে জামাত বিএনপির লোকজনরে নিয়েও ইমামতি করে তারপর নামাজ পড়ে। তুই মুসলমান কিনা আমি তো এটা সন্দেহ আছে। কারণ তোরা যে শেখ হাসিনা যারা সেনাপ্রধান যে বানায়, মুসলমান হইতে পারে না। তোরা আগে তওবা করা লাগবে, তারপরে মানুষের কাছে কথাগুলো কেন বলছি জানেন? আমার এখানেও সে পাঠাইছিল, এখানে এই ভাই হাসিনুর ভাই বলেছেন ২ জনের কথা। ওই ২ জনের মধ্যে একজন কিন্তু এখানে আসছিল আমার সাথে কথা বলতে। সে এসেও আমারে ১ম ও কোথায় কোন মেডিসিন দিতে হবে খুব ভালো করে জানে। হাসিনুর ভাই যেটা বললেন যে এই ২ জন নষ্ট করছে, এটা কিন্তু বিশাল ব্রিলিয়ান্ট। আমার সাথে আইসা ১ম এ ১ ঘন্টার আলাপ। এই আলাপের মধ্যে ১ ঘন্টার মধ্যে সে পুরো হচ্ছে কর্নেল হাসিনুর রহমান, সরি এই ওয়াকার, হচ্ছে গিয়ে এই মাগরিব থেকে এশা পর্যন্ত ওর সামনে অনেকগুলো বই থাকে। কোরআন, হাদিস বিভিন্ন অনুবাদের কোরআনগুলো থাকে। ও সেগুলো নিয়ে বিশ্লেষণ করে। মাগরিব থেকে এশা পর্যন্ত উনার সাথে কেউ দেখা করতে পারে না। আসলে যদি এটা করে তাহলে ও কুফরি করে। ও ভালো কাজের জন্য এটা করে না। ও যদি ভালো মানুষের পয়দা হইতো, কোন মানুষের মানে ইয়েতে যদি নাকি কোন মানুষের পয়দা হয়, সেই মানুষ এই ধরনের অমানুষ হতে পারে না। একেকটা পরিবারের এই যে কথাটা বললেন আমাদের পারভেজ ভাই, এর চাইতে ভয়ংকর তথ্য এই মিডিয়ার পরিবারে আছে। ছোট বাচ্চা রেখে এসছে, স্ত্রী রেখে আসছে ৬ দিন আগে। মা-বাবা আর কেউ নাই, একমাত্র সন্তান। বাবা-মা মারা গিয়েছেন, বাবা স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়ে আছেন। টাকা-পয়সা কিচ্ছু নাই। এভাবে চলছে। এত সোজা না। আমি ইলিয়াস হোসাইন আজকে আপনার সাথে যে কথাগুলো বলছি, এটাতে আপনার কষ্ট হতে পারে। আমি জানি আপনি বিশাল ক্ষমতাশালী, আপনি আমার অনেক ক্ষতি করতে পারেন। করেন। একজন বিচারক আছেন। তার কাছে জবাব দেন। আপনি যা করলেন এই গত ১ বছরে, এই ১ বছরের মধ্যে আজ পর্যন্ত আলেমদের যেখানেই যায়, আলেমদের বিচারে ইদানিং একটা নাটক শুরু হয়েছে। তাদের জামিন হচ্ছে, স্টে অর্ডার দিয়ে দিচ্ছে। পারভেজ ভাই নিশ্চয়ই জানেন, আপনিও এরকম ২ একটা মামলা আপনার হাতে আছে। জামিন হচ্ছে, স্টে অর্ডার। আরে ভাই, সে হুমায়ুন আজাদ হত্যার মামলা। কোন সাক্ষী নেই, প্রমাণ নাই, গাল গল্প বানানো, জামিন, স্টে অর্ডার। বিচারকের সাথে কথা বললাম, ভাই বুঝেনি তো, ভাই আমাদের হাত পা বাঁধা। সব একই সমস্যা, এক জায়গা থেকে, সেটা হচ্ছে এই ডিজিএফআই। এরে ওয়াকার যা বুঝাচ্ছে, ডিজিএফআই মহাপরিচালক তাই করে, সবখানে এটাই চলছে। চালাইতে থাকেন। আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে ধ্বংস করেছে ওইভাবে ধ্বংসের জন্য। আপনাদের ঘরে কিন্তু আগে আমরা পুলিশে করতাম, পুলিশের ওই যে ঐশী তার বাবা মাকে খুন করেছিল, বলতাম পুলিশের ঘরে খারাপ সন্তান পয়দা হয়, এগুলি বলতাম না? তোদের ঘরে এই ধরনের সন্তান পয়দা হওয়া শুরু হয়েছে। এই যে অ্যাডভোকেট সাকিব যেটা পয়দা হইছে, এই পিলখানা হত্যাকাণ্ডের টাকা পয়সা দিয়া আমরা অনেককে শহীদ হিসাবে জানি। তারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে, এই সেনাপ্রধানের সুযোগ সুবিধা নিয়ে বিদেশে পড়াশোনা করেছে, ভালো থেকেছে, ভালো খেয়েছে, তারা এখন বাপের হত্যার বিচার চায় না। এই সন্তান তোরা পয়দা করে গেছিস। কারণ ওই যে অপারেশনে ডাল ভাতের টাকা মেরে খাইছিস না? ওইটা আল্লাহ এখন তোদের এই যাদের জন্ম দিয়ে গেছিস তাদের দিয়ে উঠায়। এর চাইতে খারাপ ভাবে আর বললাম না। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকেন। আর বিএনপির ভাইদেরকে বলবো, বিএনপির অনেকেও হয়তো খুব খোশ মেজাজে আছেন ওয়াকারকে নিয়ে। আ সময় আসলে বুঝতে পারবেন ওয়াকার আসলে কাদের লোক। এবং ওয়াকার এই পর্যন্ত যে কটা কাজ করেছে, আমি ২ দিন আগে একটা বক্তব্য শুনলাম, খুব অবাক হইলাম। ফজলুর রহমান সাহেব, তিনি ৩২ ভাঙার কারণে তিনি খুব জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। ফজলুর রহমান, ৩২ সম্মানিত লোকজন আছে তো, আমি আমার ওয়েতে বললাম না, তোরে জায়গা মতো দিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য দিবি, রাস্তাঘাটে কিন্তু পোলাপাইন দিয়া কিন্তু থাপড়াবো কিন্তু। খুব সাবধানে কথাবার্তা বলতে। ৩২ কেন? শেখ হাসিনা, শেখ মুজিব এই বাংলাদেশে আর কোনোদিন সেই জায়গায় আসবে না। এটার জন্য যা করা দরকার সব করা হবে। ওয়াকারে দিয়া খুব বেশি দিন এরকম চালানো যাবে না। ওয়াকার কি করবে? পিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন হয়েছে, কমিশন বলে ফেলেছে যে এটার সাথে ভারত জড়িত। আপনি আর কি নিবেন? আর তো কিছু দরকার নাই। উনি এইটুক বলেছেন যে আমরা মিডওয়েতে আছি এখন, আমাদের এটা আরো ৩ মাস সময় লাগবে, কিন্তু এটার সাথে ভারত জড়িত। এটা বলে ফেলছেন। মানে বিদেশি রাষ্ট্র মানে কি আমরা বুঝি না? এটার আপনি আটকাবেন কিভাবে? এটার আটকানোর কোনো সুযোগ নাই। যেই জেনারেলরা এখন ওয়াকারের পক্ষে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আপনারা বিপদে পড়বেন। এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস, খলিল ভাই, আপনাদের কাছে এই বিডিআর এর বিষয়টা জানিয়েছি। আপনাদের কাছে একটা সুষ্ঠু একটা পদক্ষেপ চাই। যদি না পারেন তাহলে আমার মনে হয় প্রতিরক্ষার এইটা ছাইড়া দেন। এটা ছাইড়া এটা হিরো আলম টালম কারোর একজনের দেন, তারা চালাক। আপনার প্রতিরক্ষা যদি আপনি সেনাপ্রধানরে বুঝাইতে না পারেন তাহলে তো সমস্যা। যা চায় তাই হবে। ১৭ বছর আগে, ১৬ বছর, ১০ বছর, ১২ বছর আগে খুন হয়েছে, সেটার সাক্ষী নাই, কিছু নাই, জামিন দিয়ে দিচ্ছেন বিচারক, তারপরে আবার ফের স্টে অর্ডার দিয়ে দেয়। মানে কোর্ট কি, এটা কি ডিজিএফআই এর প্রতিষ্ঠান নাকি যে ডিজিএফআই যা বলবে তাই? আর যারা আসিফ নজরুল সহ যারা আজকে বলছেন যে আপনাদের কিছু করার নাই,
কিছু করার না থাকলে আপনার এখানে বসে থাকতে বলে নাই তো। এগুলি বলেন যে, "আমার এই সমস্যার কারণে আমি দায়িত্ব পালন করতে পারি নাই, রিজাইন করলাম। দ্যাটস ইট। চলে যান এখান থেকে।" এইভাবে থেকে তারপরে মানুষের জীবন নিয়ে খেলা কইরেন না। এটার শেখ হাসিনার দেখা এই ইয়ে করেন যে আল্লাহ যে একজন আছেন, এটার অপেক্ষায় থাকেন।